আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তুমি আমার হৃদয় হরণী উপন্যাস পর্ব ৫। লেখক পাপড়ি জাহান, পাটে হালিমা মনি। গাড়ির দরজা খুলে আয়াজ এক ধাক্কায় নূরিনকে বসিয়ে দিল গাড়ির ভিতরে। নূরিন বাধা দিতে চাইল, কিন্তু আয়াজের শক্ত হাতের সামনে সে একেবারে অসহায় হয়ে গেল। গর্জে উঠল ইঞ্জিন। গাড়ি দপদপ করে রাস্তায় ছুটতে লাগলো। আয়াজের হাত দুটো স্টিয়ারিং শক্ত করে ধরা, রাগে তার শিরাগুলো স্পষ্ট হয়ে উঠেছে। তার ফর্সা মুখটা লাল হয়ে গেছে। ঠোঁট দুটো দাঁত দিয়ে শক্ত করে চেপে ধরে আছে। নরেন তাকিয়ে রইল, বিমৃত হয়ে বলল, রাগলে একটা মানুষ এত সুন্দর লাগতে পারে? যদি আয়াজকে না দেখতো সে কখনোই বিশ্বাস করতো না। গাড়ির ভিতরে নিস্তব্ধতা। নরেন গলা শুকিয়ে আসা কণ্ঠে বলল, গাড়ি আস্তে চালান। আপনি কি পাগল? এভাবে জোরে চালাচ্ছেন কেন? কোনো উত্তর নেই। নরেন এবার চিৎকার করলো, কিন্তু আয়াজের কোনো ভ্রুক্ষেপ নেই। তার দুই হাতে স্টিয়ারিং চেপে ধরা, চোখের পাতা একবারও পড়ে না। গাড়ির গতি বাড়তে থাকলো। ঢাকার আলো ঝাপসা হয়ে গেল। নরেন ভয় আর রাগে গলা কাঁপিয়ে বলল, আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আয়াজ ঠান্ডা অথচ ভয়ানক স্বরে বলল, যেখানে একজন স্ত্রী থাকার কথা সেখানে। আমি আপনার স্ত্রী নই, বলেই নূরিন রাগে ফেটে উঠল। আয়াজের ঠোঁটে এক অদ্ভুত বাঁকা হাসি খেলে গেল। তার চোখে আগুন জ্বলছিল, যেন কেউ তার জিনিস কেড়ে নিতে চাইছে, আর সে তা কোনো মতেই দেবে না। ৩ বার কবুল বলে এখন আবার স্ত্রী মানতে চাও না? নূরিন হতভম্ব হয়ে গেল। এই মানুষটা কি সত্যি আয়াজ, যে সব সময় শান্ত থাকতো? প্রতিটি নিউজে বলা হতো স্বরাষ্ট্রমন্ত্রী আয়াজ ইফতেখার চৌধুরী শান্ত প্রকৃতির মানুষ। তাহলে আজ এমন হিংস্র আচরণ কেন? নাকি আমি কখনোই আয়াজকে চিনতে পারিনি? নূরিন প্রচন্ড ভয় পেয়ে চিৎকার করে বলল, আপনার কোনো অধিকার নেই আমাকে কোথাও জোর করে নিয়ে যাওয়ার। গাড়ি থামান, না হলে কিন্তু আমি গাড়ি থেকে লাফ দেব। এবার আয়াজ ব্রেক করলো। গাড়ির এক ঝটকায় নূরিন সামনে ঝুঁকে পড়লো, কিন্তু আয়াজ এক ঝটকায় তার হাত ধরে ফেলল। নূরিন আয়াজের চোখে চোখ রাখলো, আর এক মুহূর্তের জন্য গভীর নীল চোখ দুটোই হারিয়ে গেল। তোর কি মনে আছে আমি কে? আমি আয়াজ ইফতেখার চৌধুরী। আমার জিনিস কেউ কেড়ে নিতে পারে না, বুঝলি? তুইও না। নূরিন চোখের জল আটকে রাখার চেষ্টা করলো, কিন্তু পারল না। আয়াজ ওর দিকে তাকিয়ে রইল, তারপর গভীর গলায় বলল, তোকে আমি এত সহজে ছাড়বো না নূরিন। তুই শুধু আমার, শুধুই আমার। তারপর আবার গাড়ির স্টার্ট দিল, এক নতুন অধ্যায়ের দিকে, যেখানে শুধু আয়াজের দখল, আয়াজের অধিকার। গাড়ির গর্জন থেমে গেল। কালো গ্লাসের বিলাস ভবন গাড়িটি এসে থামলো বিশাল এক ডুপ্লিকেট বাড়ির সামনে। সন্ধ্যার বাতাসে বাড়ির চারপাশে উঁচু প্রাচীর যেন আরো রহস্যময় লাগছিল। দরজা ও পরে ঝুলে থাকা চাঁদের আলোয় সোনালি নাম ফলক জিকজিক করছিল, ইফতেখার মেনশন। নুরিনের বুক ধক ধক করে উঠল। গাড়ির দরজা খুলে গেল। আয়াজ কোনো কথা না বলে বেরিয়ে এলো। তার শক্ত চোয়াল আর তীক্ষ্ণ দৃষ্টি দেখে মনে হচ্ছিল আয়াজ সে দুনিয়াকে উপেক্ষা করতে পারে, কিন্তু নুরিনকে নয়। নুরিন ভীত চোখে তাকিয়ে রইল। আয়াজ দরজা খুলে নুরিনকে হাত শক্ত করে চেপে ধরল। আয়াজ ধীর কণ্ঠে বলল, গাড়ি থেকে নামো নুরিন। নুরিন মাথা উঁচু করে বলল, আমি নামবো না।
আয়াজ ধীরে ধীরে তার দিকে তাকালো। তার চোখের গভীর নীল রং আরো ঘন হয়ে গেল। আমি কি বলেছি নরিন, কথা কি কানে যায় না? নরিন চুপ রইল। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, পরের মুহূর্তে আয়াজ দরজা খুলে এক ঝটকায় নরিনকে নামিয়ে নিল। আয়াজ, আপনি কি করছেন? নরিন ধস্তাধস্তি করতে লাগলো। আয়াজ তার কোমরে শক্ত করে হাত রেখে বলল, তোমার জায়গা এখানে, তুমি চাইলেও পালাতে পারবে না। আয়াজের চোখ দুটো ঠিক যেন এক শিকারীর মতো। সাদা মার্বেলের বিশাল সিঁড়ি ধরে আয়াজ নরিনকে টেনে নিয়ে চলল ভিতরের দিকে। বাড়ির আভিজাত্য, চমৎকার ঝাড়বাতি আর লম্বা হলয়ের দিকে তাকিয়ে নরিনের শ্বাস বন্ধ হয়ে আসছিল। এই বাড়ির প্রতিটা ইট, প্রতিটা করিডোর, প্রতিটা ঘর সবই আয়াজের রাজ্য। আর সেই রাজ্যে সে আজ নরিনকে বন্দি করে ফেলল। নরিন বুঝতে পারল সে সত্যি ফেঁসে গেছে। এখান থেকে পালানোর আর কোনো পথ নেই। আয়াজ নরিনকে নিয়ে নিজের রুমে গেল। দরজাটা ঠাস করে এক হাত দিয়ে বন্ধ করে দেয়। নরিন হালকা কেঁপে উঠল। নরিন ভয় পেয়ে বলল, এই, আপনি আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? আর দরজা কেন বন্ধ করলেন? প্লিজ দরজাটা খুলুন, আমি হোস্টেলে যাব। আয়াজ ঠান্ডা চোখে নরিনের দিকে তাকালো। তার চোখের গভীর অদ্ভুত এক কঠোরতা। সে একটাও শব্দ না করে নিজের হাতে কোটটা খুলতে লাগলো। নরিনের নিঃশ্বাস বন্ধ হয়ে এলো, কিন্তু আয়াজ একেবারেও তার কথার জবাব দিল না। বিরক্তির চোখে চোখ ঘুরিয়ে শুধু বলল, অনেক কথা বলে ফেলেছ নরিন, এখন একটু চুপ করো। বলেই সে সোজা ওয়াশরুমের দিকে পা বাড়ালো। দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়ল, যেন নরিনের কোনো অস্তিত্বই নেই। নরিন হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। ঘরের চারপাশে তাকিয়ে দেখল এটা আয়াজের ব্যক্তিগত রুম। বিশাল এক রাজকীয় কক্ষ। দেয়ালে দামি চিত্রকর্ম, কাঠের বুক শেলফ, সাজানো বই, আর একপাশে একটা বড় জানালা যেখান দিয়ে পুরো শহর দেখা যায়। সে দ্রুত দরজার দিকে ছুটলো, কিন্তু দরজাটা বাইরে থেকে লক করা। তার বুকের ভিতর ধপধপ করতে লাগলো। সে কি সত্যি এই ঘরে বন্দি হয়ে গেল? আয়াজ ধীর পায়ে ওয়াশরুম থেকে বের হলো। গাঢ় নীল শাড়ির বোতাম দুটো খোলা, চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। তার ভেজা চুল, গভীর চোখের দৃষ্টি আর তীক্ষ্ণ চেহারার শীতল অভিব্যক্তি, সব মিলিয়ে তাকে অবিশ্বাস্যভাবে আকর্ষণীয় লাগছিল। নরিন হালকা ঢোক গিলল, চোখ সরিয়ে নিতে চাইল, কিন্তু পারল না। একটা মানুষ এতটা সুন্দর কিভাবে হতে পারে? মনে হচ্ছে আয়াজ কোনো প্রিন্সেস। আয়াজ চোখ তুলে নরিনের তাকিয়ে থাকার বিষয়টা লক্ষ্য করলো। ঠোঁটের কোণে এক চিলতে রহস্যময় হাসি ফুটে উঠল। আয়াজ এক ধাপ সামনে এগিয়ে এসে বলল, কি হলো? হঠাৎ চুপ হয়ে গেলে কেন? নরিন দ্রুত চোখ সরিয়ে নিয়ে বলল, কিছু না। আয়াজ আরেক ধাপ এগিয়ে এসে তার সামনে দাঁড়ালো। তারপর নিচু গলায় বলল, তাহলে এতক্ষণ আমার দিকে এভাবে তাকিয়েছিলে কেন? আমাকে কি খুব বেশি সুন্দর লাগছে? নরিন লজ্জায়, রাগে, দুঃখে মিশে বলল, একদম ইবলিশ শয়তানের মতো লাগছে। আয়াজ স্নিগ্ধ হেসে বলল, তাই বুঝি? তবে কি জানো নরিন, এই ইবলিশ শয়তানটা তোমার স্বামী। নরিন চোখ গরম করে তাকালো। আয়াজ সেসবে পাত্তা দিল না। আয়াজ নরিনের সামনে এসে বলল, চুলগুলো মুছে নাও। আর তোয়ালেটা নরিনের দিকে এগিয়ে দিল। নরিন রেগে বলল, পারবো না। আয়াজ ভুরু কুঁচকে তাকিয়ে বলল, কেন পারবে না? নরিন দাঁতে দাঁত চেপে বলল, সব প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই।
আয়াজ এক দৃষ্টিতে নুরিনের চোখের দিকে তাকিয়ে রইল, যেন তার মধ্যে কি চলছে সেটা বুঝতে চাইছে। তারপর ধীরে ধীরে এক পা সামনে বাড়িয়ে বলল, তোমাকে আমি অনুরোধ করিনি, বরং আদেশ করেছি, তাই দ্রুত নিজের কাজ করো। নরিন ঠোঁট কামড়ে নিজের জায়গায় দাঁড়িয়ে রইল, চোখে স্পষ্ট বিরক্তি। আয়াজের চোখ আরো গভীর হলো, ঠান্ডা কণ্ঠে বলল, আর আমি আশা করেছিলাম তুমি এতটা অবাধ্য হবে না। নরিন দাঁতে দাঁত চেপে বলল, আমি কোনো কৃতদাস নই যে আপনার প্রতিটা কথা মাথা নোয়াবো। আয়াজ এবার হালকা হাসলো, তবে সেই হাসির মধ্যে হালকা বিদ্রুপ ছিল। সে ধীরে ধীরে তোয়ালেটা নামিয়ে নিল, তারপর হঠাৎ সামনে ঝুঁকে নিজের চুলের পানি নুরিনের গালে লাগিয়ে দিল। নুরিন দ্রুত হাত দিয়ে মুখ মুছল। আপনি? আয়াজ শীতল গলায় বলল। আমি কি? নুরিনের গা রাগে কাঁপতে লাগলো, কিন্তু তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা গম্ভীর যে সে হাসতেই জানে না। আয়াজ এবার নিজেই তোয়ালে দিয়ে চুল মুছতে লাগলো, আর চোখ না সরিয়ে বলল, তোমার জেদ আমাকে আরো কৌতূহলী করে তোলে নুরিন, কিন্তু মনে রেখো আমার ধৈর্যের সীমা খুব একটা বেশি নয়। নুরিন রেগে চিৎকার করে বলল, আপনার ধৈর্যের সীমা দিয়ে আমি কি করব মন্ত্রী সাহেব? আমার ডিভোর্স চাই। আয়াজ চোখ বন্ধ করে গভীরভাবে শ্বাস নিল, যেন নিজের রাগ সামলাচ্ছে। তারপর ধীরে ধীরে চোখ খুলে বলল, তুমি কি সত্যি ডিভোর্স চাও? নুরিন ঠোঁট উল্টে বলল, আপনি কি ভাবছেন আমি মজা করছি? আয়াজ চুপ করে গেল কিছুক্ষণ, শুধু নুরিনের চোখের দিকে তাকিয়ে থাকলো। নুরিন ও চোখ সরালো না, যেন নিজের কথায় ধীর থাকার চেষ্টা করছে। হঠাৎ আয়াজ ধীর পায়ে এগিয়ে এলো, এতটাই কাছে যে নুরিনের নিঃশ্বাস এলোমেলো হয়ে গেল। সে পিছিয়ে যেতে চাইলো, কিন্তু পা যেন জমে গেল। আয়াজ তার কানের কাছে মুখ এনে নরম কিন্তু শক্ত গলায় বলল, শোনো, আমি কখনোই তোমাকে ডিভোর্স দেব না, বরং এমন ভাবে তোমাকে আমার জীবনে অংশ করে নেব যে ডিভোর্স শব্দটাই তোমার কাছে অর্থহীন হয়ে যাবে। নুরিন হতভম্ব হয়ে গেল। আমিও দেখব কতদিন আপনি আমায় জোর করে আটকে রাখতে পারেন। আয়াজ গম্ভীর গলায় বলল, আমি তোমায় জোর করে আটকে রাখবো না জান, বরং আমার ভালোবাসায় আটকে রাখবো, যা থেকে চাইলেও তুমি ছুটতে পারবে না। নুরিন ঠোঁট শক্ত করে বলল, আপনি যতই কথা বলুন আমি আপনাকে কখনোই মেনে নেব না। আমার নিজের সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে, আপনি সেটা কেড়ে নিতে পারেন না। আয়াজ এবার ঠান্ডা হাসলো, যেন তার কোনো তাড়াহুড়ো নেই, যেন সে জানে যে এই লড়াইটা একদিন সেই জিতবে। আয়াজ ধীর স্বরে বলল, অধিকার? তুমি যদি সত্যি নিজের অধিকার বুঝতে, তাহলে 4 বছর আগে আমাকে ছেড়ে চলে যেতে না। আমি তোমার কাছে জানতে চাই, কেন ছেড়ে গিয়েছিলে বলো। নুরিনের মুখটা ফ্যাকাশে হয়ে গেল, তার গলা শুকিয়ে গেল মুহূর্তে। 4 বছর আগে সেই রাতটা এখনো তার দুঃস্বপ্ন হয়ে বেঁচে আছে, কিন্তু সে আয়াজের সামনে দুর্বল হতে চায়নি। নুরিন জোর করে নিজেকে শক্ত হয়ে বলল, কারণ আমি আপনাকে ঘৃণা করি, আপনাকে আমি কখনো ভালোবাসিনি। এটাই কি যথেষ্ট কারণ নয়? কেমন লাগলো আজকের উপন্যাস পর্বটি? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর নতুন নতুন উপন্যাস, গল্প, কবিতা পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে আমি যখনই এমন মজার মজার গল্প ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর আপনাদের পছন্দের কোনো গল্প, উপন্যাস, কবিতা
জানতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্ত বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।